Okay. So, thank you everyone and welcome to our examination related strategy class. This is also can be called doubt clearing session class of the first semester. As we know that right now we are studying the second semester, but we have to sit soon for the first semester examination around the end of the July or on the middle of the July. কারণ এখনো পর্যন্ত যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের গল্প বর্ধমান বিশ্ববিদ্যালয় করেনি, তাই খুব সম্ভবত ষষ্ঠ সেমিস্টারের এক্সামিনেশন হয়ে যাবার পরে অর্থাৎ 10ই জুলাই এর পরে তোমাদের এক্সামিনেশন হবে। সিক্স সেমিস্টারের এক্সামিনেশন 20 জুন থেকে 10ই জুলাই করেছে, আমরা তোমাদের 15-20 জুলাই নাগাদ ধরতে পারি ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন হবে। তো সেই কারণেই যাতে ফার্স্ট সেমিস্টারের বেশ কয়েকটা টেক্সট থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের লিস্ট তৈরি করার আমাদের কাজ চলছে। যারা দায়িত্বে থাকার কথা অনেকেই আজকে আসেনি, তো আমি তোমরা যারা আছো তাদের সবাইকেই বলবো একটু লিখতে, মানে যে সমস্ত কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট আমি বলবো সেগুলো একটু লিখবে। রূপসা, একটু কোয়েশ্চেন গুলো নোট করবি যেরকম তুই নোট করছিলিস। আহ হ্যাঁ হ্যাঁ, স্যার। বেশ, থ্যাংক ইউ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা তো কেবলমাত্র কোয়েশ্চেন পড়ছি না, আমরা তার সঙ্গে সঙ্গে টেক্সটটা একটু রিভাইজ করছি, একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে টেক্সটটা কি নিয়ে, বেসিক্যালি হোয়াট ইজ দ্য থিম অফ দ্য টেক্সট, what the text is about, and then we are also discussing about the answers of the question, the answer keys of the question. What can be the probable answer, the answer কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। So we will continue our discussion. In the first class, I have discussed about examination strategies like time management and other things. In the second class, I have discussed these three texts. Sydney Sonnet number 1, already it is available in the YouTube from Astrophil and Stellar. Shakespeare Sonnet number 29, and John Donne's Go and Catch a Falling Star. এই তিনটে আমাদের ডিসকাস করা হয়ে গেছে। 3 নম্বর হয়ে যাওয়ার পরে 4 নম্বর থেকে আজকে আমরা চেষ্টা করব ডিসকাস করতে। এই তিনটে বা এই চারটে, তিনটেই মোটামুটি আমরা ডিসকাস করব। আজকে আমরা শুরু করব আমারই পড়ানো ক্লাসের মধ্যে একটা টেক্সট দিয়ে, বাকি তো পড়াইনি। জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস দিয়ে আজকে আমরা শুরু করার চেষ্টা করব। সো let us begin John Milton's on his blindness. প্রথম কথা, জন মিল্টনস on his blindness, what is the basic theme of John Milton's on his blindness? এখানে কেউ কি বলতে পারবে বেসিক থিম কি? বল রূপসা বা পৌলমী, কেউ একটা বল, বা শ্রাবণী। বেসিক্যালি আমি বলে দিচ্ছি তাহলে। বেসিক্যালি দ্য থিম ইজ দ্য থিম অফ দ্য ব্লাইন্ডনেস as well as the lack of light. Poet at a certain stage of his life has actually become blind. As the poet is a strong believer on the God, ভয়ঙ্কর ভাবে তিনি ঈশ্বর বিশ্বাসী, he is actually interpreting this blindness as a kind of dictum or as a kind of punishment from God, as if ঈশ্বরই তাকে পানিশমেন্ট দিয়েছেন। This is also sonnet, Miltonian sonnet, এবং the entire name of the poem is When I Consider How My Light is Spent. Light is spent মানে spent means as if খরচ করা, খরচ হয়ে যাওয়া। রাইট। স্পেন্ট মানে as if খরচ হয়ে যাওয়া, মানে যতটা আমার জন্য অ্যাসাইন্ড, it has already been spent. Written by one of the greatest sonneteer of the restoration post restoration period, John Milton, the great English poet, civil servant, polemicist. আমরা জানি মিল্টনের একটা বিরাট বড় পলিটিক্যাল রোলও ছিল, তিনি পিউরিটান ছিলেন এবং তিনি মানে অত্যন্ত ধর্মের ব্যাপারে গুণা ছিলেন। সো a strong believer on the God. So this when I consider how my life is spent is also known as on his blindness. এটা on his blind বলেও ডাকা হয়।
এবং it's actually published in his 1673 collection of poems published হয়। আমরা আগেই ডিসকাস করেছিলাম মিল্টন একজন অত্যন্ত স্কলারলি মানুষ ছিলেন, প্রচুর এনশিয়েন্ট এবং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ জানতেন। তো এইরকম একটা লোকের, ট্রিনিটি কলেজ কেমব্রিজে এডুকেটেড এরকম একটা লোকের লেখা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। আমরা যদি ছোট করে দেখে নিই, সো বেসিক্যালি মিল্টন এই গোটা টেক্সট জুড়ে কি বলার চেষ্টা করছেন, কারণ কোয়েশ্চেন বেসিক্যালি ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি একই আসে এই কবিতা থেকে, সেটা হচ্ছে আইদার থিম অফ ব্লাইন্ডনেস or the lack of light, or the theme of light, how the poet is dealing with the light and critical appreciation. আর তার সঙ্গে সঙ্গে 5 নম্বরে অনেকগুলো অন্য রকমের প্রশ্ন আসে, সেগুলো আমরা দেখব। So basically, what is the theme of the poem? In this particular sonnet, Milton grapples with the inner turmoil. Inner turmoil means turmoil means এক ধরনের ভেতরের দ্বিধা, এক ধরনের ভেতরের দ্বন্দ্ব, ঝড়। Inner turmoil, inner questioning. Grapple করা মানে যুদ্ধ করা। Milton grapples with his inner turmoil, stemming from the frustration arising from his loss of sight. Remember, for a poet, sight, দেখা, ভিজুয়ালটাকে উপভোগ করা is a very important sensation. অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদন, কারণ a poet generally operates by visualizing things. কারণ তার যে চারপাশের জগৎ, যে কালারফুল জগৎ, তাকে যদি সে ধরতে না পারে, যদি ছুঁতে না পারে, যদি বুঝতে না পারে, সে কেমন করে কবিতা লিখবে, রাইট? সো এই যে একটা তার চারপাশের জগৎকে সে যদি বুঝতে না পারে, ফলে এই যে ফ্রাস্ট্রেশন, যে হিজ সাইট ইজ লুজিং, কারণ একদিনে তো কেউ অন্ধ হয় না, ইট টেক্স টাইম। আস্তে 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 দ্য লস অফ সাইট বিকামিং কমপ্লিটলি লস, and hence poeted অসুবিধা হচ্ছে, পড়তে পারছে না, he is not able to read his other books, other texts, and he instantly right now is in a constant condition of inner turmoil, and he concurrently contemplates the significance of effectively employing one's talents in the divine service. So talent এখানে আমি আগের দিনই বলেছিলাম, মানে ক্লাসের মধ্যে বলেছিলাম, দুটো অর্থে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে প্যারাবল অফ দ্য ট্যালেন্ট, এই গল্পের একটা ওল্ড টেস্টামেন্টের একটা গল্প, যেটা which has been used as an allusion in this particular poem, যে মালিক দায়িত্ব দিয়েছিল তিনজনকে টাকাটাকে স্পেন্ড করার জন্য, তিনটে সার্ভেন্টকে, এবং একজন সার্ভেন্ট খুব খারাপ ভাবে স্পেন্ড করেছিল, সেজন্য সে শাস্তি পায়, দুজন সার্ভেন্ট খারাপ ভাবে, এবং সেই শাস্তিটা হচ্ছে বেসিক্যালি ডেথ। সো এখন পোয়েট ভাবছে যে কেমন করে তার ডিভাইন সার্ভিস, তার যে ডিভাইন অবলিগেশন, আমি আগেই বলেছি দ্য পোয়েট ইজ আ বিলিভার অন গড, সো হি স্ট্রংলি বিলিভস দ্যাট পারহ্যাপস সে এই জীবনে কোনো খারাপ কাজ করেছে, he has done something wrong, and the divine entity, the God, the transcendental signifier, তার উপরে কিছু একটা রেগে গিয়ে তাকে এই পানিশমেন্ট দিচ্ছে। এবং সেইখানেই মানে the sonnet delineates means describe how he evolves in his understanding of a loftier interpretation of service. Service means, bolo, service mane, anyone from the class? Service mane এখানে কাকে বোঝানো হয়েছে? Service towards the God. ঈশ্বরের প্রতি তার যে সার্ভিস, সেটা এই পার্টিকুলার টেক্সটে বোঝানো হয়েছে। সো ঈশ্বরের প্রতি তার যে সার্ভিস, সেটা কেমন করে ফেল করেছিল, সেটা কেমন করে অ্যাবসলিউটলি সে কোনোভাবেই সলিউশন পাচ্ছে না, ঈশ্বরের প্রতি তার সার্ভিসটা ঠিক মতো হয়েছে কিনা, সে কেমন করে এখন করবে সেই সার্ভিসটা। এবং হি ইজ রাইট নাও সেটা লফটিয়ার ইন্টারপ্রিটেশন অফ সার্ভিস, মানে আরো উঁচু স্তরে
সার্ভিসটা কেমন করে অথেন্টিক সার্ভিস দেবে, সেই কনক্লুশনে সে পৌঁছবে এবং সে বলবে that authentic service resides in aligning with the God's will. ভগবানের যা ইচ্ছে সেইখানেই তাদের সার্ভিস নিয়ে যাওয়া, even if it necessitates enduring spirits of standing and waiting. So standing and waiting, those who serve the বিখ্যাত কবিতার যে লাইন, he can only serve those who stand and wait. তাহলে সার্ভিসের মানে যে অপেক্ষা করে এবং দাঁড়িয়ে থাকে। কিসের জন্য দাঁড়িয়ে থাকে? ফর দ্য রাইট রিওয়ার্ড অফ দ্য গড। ঠিক সময়ে ঈশ্বর তাদেরকে রিওয়ার্ড দেবেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেন থিম অফ দ্য পোয়েম। তোমরা বালক পোয়েমের প্রতিটা লাইন পড়বে, এবং কারণ টেক্সচুয়াল কোয়েশ্চেন, 5 মার্কসের কোয়েশ্চেন কিন্তু লাইন ধরে আসতে পারে যে কোনো সময়, ঠিক আছে? সো আমরা 10 মার্কসের কোয়েশ্চেনে চলে যাব। 10 মার্কসের একটা কোয়েশ্চেন তো যে কোনো সময় আসতে পারে, যেটা আমি আগেই বলি যে কোনো পোয়েমের ক্ষেত্রেই আসতে পারে। ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম, এটা আমি লেখাচ্ছি না কারণ এটা হচ্ছে মাস্টার আনসার। এটা যে কোনো পোয়েমের ক্ষেত্রে এটা তোমরা তৈরি করবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিখে রাখো রূপসা, এবং বাকি যারা আছে নীল এবং অন্যান্যরা যারা পরে জয়েন করলো তারা লিখতে পারো। 10 নম্বরের কোয়েশ্চেনে লেখো মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস থেকে, এক্সামিন দ্য থিম অফ ব্লাইন্ডনেস। এক্সামিন, EXAMINE, the theme of blindness as illustrated in the poem on his blindness, but when I consider how my light is spent. লিখছো? বলো লিখছো কিনা? বেশ। Examine the theme of blindness as illustrated in the poem. ওইটারই আর একটা অন্যরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে। শুধু থিম অফ ব্লাইন্ডনেস লিখতে পারো, স্ল্যাশ দিয়ে মানে অবলিক চিহ্ন দিয়ে লিখতে পারো। The symbolic significance of blindness, the symbolic significance of blindness, and SYMBOLIC, symbolic significance, 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 and its impact, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারো, and its impact on the speaker's understanding of service and devotion. মানে অর্থাৎ অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে যাবার পরে তার সিম্বলিক সিগনিফিকেন্স কি, তার প্রতীকী মানে কি, এবং তার প্রভাব কি, ইটস ইম্প্যাক্ট অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সার্ভিস অ্যান্ড ডিভোশন। তার প্রভাব কি? লেখকের সার্ভিস এবং ডিভোশন, ঈশ্বরের সম্পর্কে, ঈশ্বরকে কতটা সার্ভিস দিতে হবে সেই সম্পর্কে তার ধারণাটা কিভাবে বদলালো। কারণ আমি বারবার বলছি, দিস মিল্টনস, লিখেছো আশা করছি। 1 নম্বর হচ্ছে থিম অফ ব্লাইন্ডনেস, ওইটারই স্ল্যাশ দিয়ে সিম্বলিক সিগনিফিকেন্স of blindness and its impact on the speaker's understanding of service and devotion. রূপসা লিখেছিস? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি বারবারই বলছি, this entire poem is a sonnet of transformation. Transformation means change. Why? Because the author was a fully able physical being. He was a healthy and hearty person. But this very blindness actually made him physically disabled. তার এই যে ফিজিক্যালি ডিসেবলড কন্ডিশন, সে কিছু ফিল করতে পারছে না, দেখতে পারছে না চোখ দিয়ে, সেটা তার মনের মধ্যে একটা প্রভাব ফেললো, একটা ইম্প্যাক্ট ফেললো। অ্যান্ড হি ডাজন্ট, মানে এটা হতেই পারতো যে লেখক ব্লাইন্ড হওয়ার পরে হি ইজ কমপ্লিটলি রিজেক্টিং দ্য গড, কমপ্লিটলি রিজেক্ট করছে গডকে। এতদিন ঈশ্বরের সেবা করার পরে এবং অর্চনা করার পরে যদি ব্লাইন্ড কেউ হয়, সেই বলতেই পারতো ঈশ্বর পৃথিবীতে নেই। কিন্তু তা না করে the author's very idea of the service and devotion and dedication to the God actually changes. পরিবর্তন হলো। কি পরিবর্তন হলো? যে those who serve, really serve, যারা ঈশ্বরকে সার্ভ করে, এটাও ঈশ্বর তার মধ্যে দিয়ে একটা পরীক্ষা নিচ্ছে, একটা এক্সামিনেশন নিচ্ছে। Those who really serve,
the God is also stand and wait. এবং the scheme of blindness, যেটা এখানকার প্রশ্ন, it is serving both as a, দেখ আমি আনসারে লিখেছি, is both a physical condition, তোদেরকে দিয়ে দিয়েছি আনসারটা, is both a physical condition and a metaphorical representation of the spiritual limitation. বারবারই বলছি, act of blindness is not only a physical condition, এটা কেবলমাত্র কোনো শারীরিক রোগ বা এক ধরনের শারীরিক লিমিটেশন বা বাধা নয়, তার বাইরেও এটা একটা এটা রিপ্রেজেন্ট করছে এক ধরনের মেটাফার। মেটাফার মানে এনিওয়ান ইন দ্য ক্লাস, NETAPHOR, তুলনা, এক ধরনের তুলনা করা, এক ধরনের সিম্বলিক ওয়েতে বলা। ধরো আমি বলি, আমি বহুবার ক্লাসের মধ্যে বলেছি, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, আমি তুলনা করছি। রেড অ্যাজ আ রোজ ইজ সি, এটা যদিও সিমিলি হয়ে গেল, কিন্তু যাই হোক এক ধরনের ইমপ্লিসিট কম্প্যারিজন। এক্সপ্লিসিট কম্প্যারিজন হয় সিমিলিতে, আর ইমপ্লিসিট কম্প্যারিজন হয় মেটাফরে। মেটাফর এক ধরনের সিম্বল, অনেকটা রূপকের কাছাকাছি। So basically এখানে ব্লাইন্ডনেস হচ্ছে এক ধরনের স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস, এক ধরনের আধ্যাত্মিক লিমিটেশনও বটে। কিসের আধ্যাত্মিক লিমিটেশন? ব্লাইন্ডনেস কখন হয়? যখন আমি দেখতে পাচ্ছি না ঈশ্বরকে, when I'm unable to see the real nature of the God, unable to experience, unable to visualize the real nature of the divine entity। বুঝতে পারছি না আমার চারপাশে সত্যি ঈশ্বর রয়েছে, ঈশ্বর তো কেবলমাত্র আমার চোখের মধ্যে দিয়ে নেই, আমার দেখার মধ্যে দিয়ে নেই, আমি যে প্রত্যেকটা কাজ করছি আমার লেখার মধ্যে দিয়ে, চেয়ারের মধ্যে, টেবিলের মধ্যে, সবইতেই ঈশ্বর রয়েছে। ফলে এই যে ভেরি রিয়েলাইজেশন যে এই ব্লাইন্ডনেস হচ্ছে আমার স্পিরিচুয়াল লিমিটেশন, আমাকে সেটাকে ওভারটেক করতে হবে। ব্লাইন্ডনেস মানে কেবলমাত্র আমি অন্ধ হয়ে গেলাম, ফিজিক্যাল ব্লাইন্ডনেস নয়, এতদিন ঈশ্বর আমার মধ্যে থেকেও আমি ঈশ্বরকে ঠিক মতো দেখতে পাই। So through the intricate use of the language, metaphor and structure, Milton invites the readers to explore the profound impact of the blindness on the speaker's perception of service and devotion. স্পিকারের যে সার্ভিস এবং ডিভোশনের যে আইডিয়া, তার উপরে একটা প্রোফাউন্ড ইম্প্যাক্ট, ভয়ঙ্কর প্রভাব ফেলছে। এইটা মোটামুটি আমি বলে নিয়ে, মানে উত্তরের ক্ষেত্রে আমি বলছি, তারপরে আমি বললাম যে থিম অফ ব্লাইন্ডনেস কি করে একটা লেয়ার্ড মেটাফর হিসেবে কাজ করছে এই গোটা পোয়েম জুড়ে। এবং ব্লাইন্ডনেসের কথা বলতে গেলে লাইটের কথা বলতে, লাইট এই পোয়েমের একটা বিরাট বড় ইম্পর্টেন্ট মেটাফর। স্পিকারের ট্যালেন্টের কথা এখানে বলেছে, এবং এই যে জাক্সটাপোজিশন অফ দ্য লাইট, জাক্সটাপোজিশন মানে কি? পাশাপাশি বসানো, of the light and the dark world underscores the stark contrast between potential and the reality. লেখকের পোটেনশিয়াল ছিল, তার মধ্যে লাইট ছিল, কিন্তু অনেকের মধ্যেই পোটেনশিয়াল থাকে, ট্যালেন্ট থাকে, অনেকের মধ্যেও তো বিরাট কোহলির মতো ট্যালেন্ট আছে, কিন্তু পরিশ্রম করে না সেই ট্যালেন্টকে রিয়েলাইজ করার জন্য। আমার মনে আছে আমি যখন দিশায় চোখ দেখাতাম, আমার যখন চশমা হয়, দিশাতে একটা বিরাট বড় সামনে পাথরের মূর্তি আছে, আমি শাওড়াফুলি দিশার কথা বলছি, আমার বাড়ির কাছে, এবং কলকাতা দিশা। There is a huge stone icon, stone etched iconography in the front of the disha, and it's written, it is inscribed that only hard labor, only strong hard labor can transform this stone icon into a God. কেবলমাত্র এবং কেবলমাত্র তোমার কঠোর পরিশ্রম এই পাথরের দেবতাকে ঈশ্বরে রূপান্তরিত করতে পারে। মানে কেবলমাত্র এবং কেবলমাত্র আমার ট্যালেন্ট আছে, আমার সঙ্গে ঈশ্বর থাকতে পারে, এইগুলোর কথা তো ভাববেই অবশ্যই। এইগুলোর কথা কেবলমাত্র না ভেবে নিজের পরিশ্রমের উপরে জোর দেওয়া। ফলে এই যে লেখক বারবার বলছেন যে the juxtaposition of the light and the dark world underscores the stark contrast between potential, রয়েছে ক্ষমতা, and reality, কিন্তু বাস্তবতায় এবং বাস্তবতা, মানে ক্ষমতা থাকলেও বাস্তবে সেটা ট্রান্সফর্ম হয়নি। drawing attention to the speaker's diminished capacity, লেখকের বর্তমানে সেই ক্ষমতা নেই। আমি এখানে একটা বিখ্যাত ক্রিটিককে কোট করেছি, Diane Kelsey Macaulay, who emphasized that blindness represents a condition of a soul
অন্ধত্ব রিপ্রেজেন্ট করছে কি আত্মার, আত্মার একটা কন্ডিশন, সে ভিতর থেকে দেখতে পাচ্ছে না, as well as the condition of the eyes, both a condition of the soul as well as a condition of the eyes. এবং লেখক এখানে আমি আগেই বলেছি যে প্যারাবল অফ দ্য ট্যালেন্টকে রেফার করে বলছে তার কাছে মৃত্যু আসুক, এর থেকে বরঞ্চ মৃত্যু বেটার, and the speaker's inner desire to serve their will maker, in capital means God, যে আমাকে যে তৈরি করেছে তাকে। এবং হয়তো লেখক ফিল করছেন, ক্রিটিক স্ট্যানলি ফিশ বলেছেন যে there is a strong sense of inadequacy and a sense of duty, এরকম কথা ফিল করছেন, তার ভিতরে ভিতরে কিছু কম রয়েছে, inadequate কিছু, সার্ভ সে পুরোপুরি করতে পারছে না, তার তার সার্ভিসে কিছু গন্ডগোল থেকে যাচ্ছে, এবং এর ফলে তার ডিউটি আসছে না, তার সে ডিউটি ঠিক মতো করতে পারছে না, এর ফলে ঈশ্বর তাকে শাস্তি দিয়েছেন। and the author use the personification, this particular figure speech, personification মানে কি, anyone from the class, what is the meaning of the word personification? জীবন্ত জিনিসের সঙ্গে তুলনা করা। ঠিক তুলনা নয়, বল শ্রাবণী বল। স্যার কোন বস্তুর উপর মানবসত্ব আরোপ করা। রাইট, কোন বস্তুর উপরে মনুষ্যত্ব আরোপ করা, to attribute some human qualities, to attribute some human qualities into non-human or inanimate object. For example, if I tell that this mobile, this instrument can feel, can see, can sense, চোখ রয়েছে বলে ফিল করতে পারে ক্যামেরার মধ্যে দিয়ে, আমার উষ্ণতা ফিল করতে পারে মোবাইল, এইভাবে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে মোবাইলের মধ্যে যে ফিলিং, মোবাইল যদি ইনঅ্যানিমেট অবজেক্ট আর যন্ত্র বিশেষ, তাকে আমি মনুষ্যত্ব আরোপ করছি, দ্যাট ইজ পার্সনিফিকেশন। এবং লেখকও বহু অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটির মধ্যে পেশেন্স, পেশেন্স মানে ধৈর্য, ধৈর্য মানুষের থাকে কিন্তু ধৈর্য তো মানুষ হতে পারে না, তাহলে এই যে পার্সনিফিকেশন অফ দ্য পেশেন্স emerged as a very important guiding force in the poem. যে যে ধৈর্য, ধৈর্য যেন প্রায় মানুষ হয়ে উঠছে, এবং ধৈর্যকেই আলটিমেটলি গাইডিং ফোর্স হিসেবে লেখক অ্যাকসেপ্ট করছেন টুয়ার্ডস গেটিং পার্সপেক্টিভ অন সার্ভিস অ্যান্ড ডিভোশন। লেখক বলছেন God doth not need either man's work in his own gifts, God doth not need, ভগবানের দরকার নেই, প্রয়োজন নেই, either man's work, মানুষের যে পরিশ্রম, or his own gifts, বা তার নিজেরও গিফট, ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, ঈশ্বরের তো কোনো গিফটের কোনো দরকার, ঈশ্বর একটা স্বয়ংভূ ইটসেলফ এন্টিটি। ফলে তারপরে আমরা দেখতে পাচ্ছি there occurs a volta. Volta মানে কি? Volta in a poem actually means a thematic turn. 9th লাইন থেকে এই পোয়েমের এই ভোল্টা, বা যেটাকে নাটকের ক্ষেত্রে বলা হচ্ছে ক্লাইম্যাক্স, একদম ইম্পর্টেন্ট জায়গা থেকে জিনিসটা ঘটে, তারপরে দ্য ড্রামা টার্নস, কবিতাটা এখানে ঘুরতে শুরু করছে 9 নম্বর লাইন থেকে। ইন দ্য 9th লাইন মার্কস দ্য ট্রানজিশন ফ্রম দ্য ডাউট টু দ্য অ্যাকসেপ্টেন্স। পোয়েমের প্রথম থেকে ডাউট ডাউট ডাউট, তারপরে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে পোয়েট, যে হ্যাঁ আমি আমার কন্ডিশন মেনে নিচ্ছি। স্যার ল্যামেন্টেশন টু ডাউট হলে, ল্যামেন্টেশন টু অ্যাকসেপ্টেন্স হলে ভালো হতো না? ল্যামেন্টেশন ফ্রম ল্যামেন্টেশন টু অ্যাকসেপ্টেন্সও লিখতে পারিস, আমি এখানে ডাউট লিখেছি। ডাউট মানে সন্দেহ করা কনসেপ্ট, এটা ঠিকই বলেছিস। ডাউটের থেকে ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড ল্যামেন্টেশন, ল্যামেন্ট করছে কনস্ট্যান্টলি। তো সেখান থেকে এই যে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন, গ্র্যাজুয়াল অ্যাকসেপ্টেন্স ইন দ্য ফেস অফ দ্য লিমিটেশন ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, অ্যান্ড এর ফলে পোয়েট অ্যাকসেপ্ট করে নেবে। সো in this entire poem, the theme of the blindness is both a physical condition and a metaphor for spiritual constraint. এই শব্দগুলো বারবার ইউজ করবি, as a physical condition, as a metaphor for the spiritual limitation, for spiritual constraint. Constraint মানে বাধা বিপত্তি, এই শব্দগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? Interplay between physical sightlessness and the inner limitation, ভিতরের লিমিটেশন এবং ফিজিক্যাল সাইটলেসনেস, দেখতেও পাচ্ছে না,
মানে একদিকে দৈহিক অক্ষমতা, আবার অন্যদিকে ভিতরের অক্ষমতা, দুটোই এই পোয়েমে হিন্ট আউট করা হয়েছে। এইভাবে এই থিম অফ লাইট অথবা থিম অফ ব্লাইন্ডনেস অ্যাজ আ সিম্বলিক সিগনিফিকেন্স, এইভাবে এই প্রশ্নের উত্তর লিখতে হবে। 10 নম্বরে পড়তে পারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, থিম অফ ব্লাইন্ডনেস। ঠিক আছে, আচ্ছা যদি একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন পড়ে, ডিফিকাল্ট কোয়েশ্চেন তো পড়তে পারে, ওই একই উত্তর তো একই হবে মোরলেস, কিন্তু কোয়েশ্চেনের ভাষা বদলে যাবে। এই যে এই কোয়েশ্চেনটা, হাউ ডাজ দ্য পোয়েম when I consider how my life is spent, আচ্ছা একটা কথা মাথায় রেখো, on his blindness ও পড়তে পারে, মিল্টনের when I consider how my life is spent, এই যে প্রথম যে লাইনটা সেটাও পড়তে পারে, আবার সনেট নাম্বার 19 দিয়েও পড়তে পারে। ফলে কোনোটাতেই ঘাবড়ালে চলবে না। মিল্টনের সনেট নাম্বার 19টা আবার কোনটা, এইটা আবার কোনটা সনেট, একই সনেট বিভিন্ন নাম, বুঝতে পেরেছিস? ফলে ঘাবড়ালে চলবে না, কোয়েশ্চেন এই 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 টেক্সট থেকেই আসবে। হাউ ডাজ দ্য পোয়েম নেভিগেট দ্য টেনশন বিটুইন হিউম্যান এজেন্সি অ্যান্ড ডিভাইন সভরেন্টি? কোয়েশ্চেনটা লেখ, তারপরে আমি মানে বলছি। হাউ ডাজ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস navigate, navigate, navigate the tension, tension, tension between human agency, agency, আমি জিজ্ঞেস করছি এরপরে হিউম্যান এজেন্সি মানে কি, হিউম্যান এজেন্সি অ্যান্ড ডিভাইন, ডিভিআইএনই, সভরেন্টি, SOVREIGNTY. How does the poem deals with the tension between human agency and the divine sovereignty? বল এই কোয়েশ্চেনটার মানে কি? তো অনেকে এসছে, কবিতাটার ভিতরে এসছে, এই কোয়েশ্চেনটার মানে কি বল? হিউম্যান এজেন্সি মানে কি? এজেন্সি মানে কি ইন জেনারেল? এজেন্সি, এজেন্সি মানে যে কেবলমাত্র LICর এজেন্সি খোলা এরকম নয়। হ্যাঁ বলতে পারিস এজেন্সি, LICর এজেন্টও একটা এজেন্ট। সো এজেন্সি মিনস a person or a thing through which power is used or something is achieved. The office or function of an agent is agency. হিউম্যান এজেন্সি লিটারেচারের ক্ষেত্রে এজেন্সি বলতে বারবারই মানুষের স্বাধীনতার কথা, মানুষের নিজস্ব ফ্রি উইলের কথা বলা হয়। there is a great philosophical debate, তোরা পরবর্তীকালে এই ডিবেটের কথা বিভিন্ন জায়গায় জানতে পারবি। ইটস an existential philosophical debate, existentialism. It's a philosophy. Existentialism means অস্তিত্ববাদ। whether the entire world is logical, whether the entire world is logical or it is absurd. গোটা পৃথিবী সত্যি লজিকে চলে, সত্যি পরিশ্রম করলে ফল পাওয়া যায় নাকি যায় না, নাকি কেবলমাত্র পরীক্ষায় এমন একটা ডিফিকাল্ট প্রশ্ন চলে এলো যে সারা বছরের পরিশ্রম মাটি হয়ে চলে এলো। ফলে এরকমও হয় প্রচুর পরিশ্রম করেও ফল মিলল না। বিরাট কোহলি সারাদিন প্র্যাকটিস করলো, RCBর সঙ্গে ম্যাচে গিয়ে 0 করে চলে এলো, হতেই পারে। সো এক্সিস্টেন্সিয়ালিজম ইজ a philosophy that actually arised during, খুব পপুলার হয় 1940s এ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। এইখানেই একটা প্রশ্ন ওঠে, the question between free will or determination, that everything is predetermined or not. Predetermined মানে কি? PREDETERMINED, বল কি? What is the meaning of the word? আগে থেকে ঠিক করা আছে এরকম, রাইট। দিস ভেরি কোয়েশ্চেন, যে এই গোটা পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছেতেই চলি, ইজ ইট ফ্রি
যে আমরা যা চাইবো তাই হব, or the entire world has been pre-designed. এইটাই হচ্ছে থিওলজি, বিভিন্ন যে ফিলোসফার অফ রিলিজিয়ন এবং যারা সেকুলার সায়েন্টিস্ট অর সেকুলার ফিলোসফার, তাদের মধ্যে এটা একটা বলা যেতে পারে বিতর্কের জায়গা, যে পৃথিবীতে ফ্রি উইল বলে কিছু আছে, অর এভরিথিং হ্যাজ বিন প্রি ডিজাইনড, প্রি ডিটারমাইন্ড। এখানে এই কোয়েশ্চেনটা আসছে যে এই যে গোটা পোয়েমটা, ইটস আ টেনশন, এটা একটা দ্বন্দ্ব বিটুইন হিউম্যান এজেন্সি, আমরা আমাদের ইচ্ছায় চলতে পারি, যেটা পোয়েট বলছেন থিম অফ ব্লাইন্ডনেস, যে আমি কি করেছি, what I have done wrong, I have served God throughout my whole life, সত্য why my eyesight is lost, এটা করে ঈশ্বরে বলে যদি আমি ধরে নি that everything in the world is controlled by the God, then এটা করে ঈশ্বরের কি লাভ হলো? And between divine sovereignty, divine sovereignty মানে হচ্ছে সার্বভৌমতা, right? For example, India is a sovereign country. সার্বভৌম মানে কি? That India can make its own choices, not depending upon any external force or any internal force. কোন ধরনের পাকিস্তানের কথা শুনে বা শ্রীলঙ্কার কথা শুনে সে নিজের ডিসিশন নেয় না। অর্থাৎ ঐশ্বরিক যে সার্বভৌমতা, ঈশ্বরের যে ঈশ্বরই সব নাকি হিউম্যান এজেন্সি সব, লেখক শেষে গিয়ে এটা অ্যাকসেপ্ট করে নেবে। কি বলছিস? হিউম্যান এজেন্সি মানেটা কি বললেন? হিউম্যান এজেন্সি মানে হচ্ছে ফ্রিডম অফ দ্য হিউম্যান বিইং, মানুষ নিজে থেকেই নিজের ডিসিশন নিতে পারে, ফ্রিডম অফ দ্য চয়েসেস, আমরা প্রত্যেকদিন আমাদের চয়েস নিতে পারি, ফ্রিডম অফ দ্য চয়েসেস অফ দ্য হিউম্যান বিইং। এইটা কি সত্যি, নাকি আলটিমেটলি ডিভাইন চয়েস, নাকি আলটিমেটলি ডিভাইন সভরেন্টি শেষ কথা? এইটার মধ্যে যে কনস্ট্যান্টলি কনফ্লিক্ট চলছে, কারণ গোটা কবিতাটাই তাই নিয়ে, বেসিক্যালি কবিতাটাই লিখতে হবে, বিকজ দ্য এন্টায়ার পোয়েম ডেলভস ইনটু দ্য কমপ্লেক্সিটিজ অফ দ্য অ্যাডভার্সিটি, ফেথ অ্যান্ড স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। অথর ফেথ লাগছে এবং সে ধরে নেবে যে ইন দ্য মিডস অফ দ্য অ্যাডভার্সিটি আলটিমেটলি স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট আসবে। কিন্তু এই যে পোয়েট প্রথম দিকে ধৈর্য রাখতে পারছে না, পেশেন্সের মধ্যে দিয়ে তার মধ্যে কনফ্লিক্ট আসছে, এর ফলে the entire poem magnifies the tension between human agency and divine sovereignty. সব সময় মাথায় রাখবে যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই যে বিটুইন হিউম্যান এজেন্সি অ্যান্ড ডিভাইন সভরেন্টি, সেই পার্টিকুলার ভাষাটা তোমার অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশনে এবং আনসারের উত্তরের ভিতরে সেই ভাষাতেই বা বিভিন্ন ভাষাতে ঢোকাতে যাবে, যাতে পরীক্ষকের মনে হয় যে তুমি টু দ্য পয়েন্ট আনসার লিখছো, বাড়িতে মুখস্থ করে এসে অন্য কিছু ঢুকিয়ে দিচ্ছ না, একই উত্তর হবে। এখানেও মেটাফর অফ লাইটের কথা, ব্লাইন্ডনেসের কথা বলতে হবে, এখানেও বলতে হবে যে মানে লেখক তার পেশেন্স প্রথম দিকে লাগতে পারছিল না, পোয়েমের লাইনের পরে আস্তে আস্তে পোয়েটের মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়, একটা থিমেটিক টার্ন হয় গোটা পোয়েমে। কিন্তু এই বেসিক্যালি যে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হবে ইন্ট্রোডাকশনে, কনক্লুশনে, আনসারের মেন বডিতে, যাতে মনে হয় যে তুমি যা কিছু খুশি পড়ে এসে এখানে উত্তর লিখে দিচ্ছ না। বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার। Yes. A theme of waiting, speaker's recognition of the legitimacy of the waiting for the divine guidance. Legitimacy মানে তাকে আমি রেকগনাইজ করছি, আইন আনুগ করছি, আমি রেকগনাইজ করছি যে ডিভাইন এজেন্সি, ডিভাইন পাওয়ারকে, হিউম্যান এজেন্সিকে আমি রেকগনাইজ করছি, সেখান থেকে বেরিয়ে এসে আমি গডকে রেকগনাইজ করছি, এবং আই এম ট্রাইং টু হারমোনাইজ divine human agency with a recognition of the divine providence. আমি ঈশ্বরের অস্তিত্ব মেনে নিয়ে বলছি যে আমার ইচ্ছেকে গুরুত্ব দাও, দিয়ে একটা ডায়ালগের মধ্যে দিয়ে লেখক
মেনে নিচ্ছে ঈশ্বরের ভয়ঙ্কর ক্ষমতাকে। পরিষ্কার? এই হচ্ছে মোটামুটি 10 নম্বরের প্রশ্ন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলেছি, থিম অফ ব্লাইন্ডনেস বলেছি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বলেছি, থিম অফ ব্লাইন্ডনেস বলেছি, আর কনফ্লিক্ট টেনশন ইন হিউম্যান এজেন্সি অ্যান্ড ডিভাইন সভরেন্টি। থিম অফ পেশেন্স আসতে পারে, লিখতে পারিস থিম অফ পেশেন্স, PATIENCE, রোল অফ পেশেন্স আমি 5 নম্বরে রেখেছি বেসিক্যালি। এই গেল 10 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্নে আসছি। 5 নম্বরের প্রশ্নে আসতে পারে মেটাফর অফ লাইট ইন দ্য পোয়েম। ওখানে ডার্কনেস এসছে, এখানে মেটাফর অফ লাইট ইন দ্য পোয়েম। এখানে বারবার ইমেজ অফ দ্য লাইট কে ইউজ করা হচ্ছে অ্যাজ সামথিং রানিং আউট আর সামথিং স্পেন্ট, যেন খরচ করা হয়ে গেছে। খরচ করা হয়ে গেছে মানে আমার ভাগে যতটা ছিল, অ্যাজ ইফ আমার আমার জন্য ঈশ্বর যতটা অ্যালট করেছিলেন, ইট হ্যাজ অলরেডি বিন স্পেন্ট। সো অ্যানালাইজ দ্য মেটাফর অফ দ্য লাইট ইন দ্য পোয়েম। 5 নম্বরের কোয়েশ্চেনে লেখ 5 মার্কস দিয়ে অ্যানালাইজ দ্য মেটাফর অফ লাইট ইন দ্য পোয়েম। লিখেছিস? বেশ। 5 নম্বরের কোয়েশ্চেনে আর একটা লেখ, আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, এগুলো যেন আর এক্সপ্লেন করছি না। এক্সপ্লোর দ্য রোল অফ পেশেন্স, এক্সপ্লোর দ্য রোল অফ পেশেন্স, PATIENC, পেশেন্স, as a personified entity in the poem. Personified entity as a PERSONIFIED, personified entity in the poem. Personification মানে মনুষ্যত্বের বিভিন্ন কোয়ালিটি আরোপ করা। তাহলে পেশেন্স কেবলমাত্র একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি নেই, it is becoming almost human. So the personification of patience transforms an abstract concept into an active participant in the speaker's mental journey. It is becoming an active agent, active participant, একটা অংশগ্রহণকারীতে পরিণত হচ্ছে। ফলে পেশেন্স অ্যাকচুয়ালি সার্ভস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, অ্যাজ আ মেটাফোরিক্যাল অ্যাডভাইসার। কারণ শেষ পর্যন্ত তো এ অ্যাডভাইসারে পরিণত হবে, এ অ্যাডভাইস করছে পোয়েটকে যে না রোকো, অপেক্ষা করো, those who serve, he also serve those who stand and wait, অপেক্ষা করে ঈশ্বরের ডিভাইন জাজমেন্টের জন্য। সেও অ্যাকচুয়ালি ঈশ্বরকে সার্ভ করছে। পেশেন্স যেন কানে কানে বললো, মারমার করলো ঈশ্বরের পোয়েটের কানে কানে এসে যে সেও সার্ভ করে, who also stand and wait. So this embodies the process of internal reflection or moral growth. Internal reflection মানে ভিতরে ভিতরে পরিবর্তন, ভিতরে ভিতরে চিন্তা ভাবনা, internal contemplation, এবং তার moral growth, তার ভিতরের যে মরালিটি, যে ভালো খারাপের যে দ্বিধাদ্বন্দ্ব ছাড়িয়ে নীতিক জ্ঞান তার ভিতরে ডেভেলপ করছে, তার গ্রোথটাকে সাজেস্ট করছে। 5 নম্বরের কোয়েশ্চেনে ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে পেশেন্স, এবং ওই একই প্রায় উত্তর কিন্তু আলাদা লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো সময় পরীক্ষায় পড়ে যেতে পারে। এক্সপ্লেন দ্য লাইন কোলান দিয়ে, দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। এক্সপ্লেন দ্য ফলোইং লাইনস, দে অলসো সার্ভ, এটা কবিতার শেষ লাইন, অত্যন্ত ইম্পর্টেন্ট লাইন। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। লিখেছিস? বল, লিখেছিস? কোয়েশ্চেন পড়তে পারে, এরকমও পড়তে পারে, হাউ দিস প্যারাডক্স মানে, বল প্যারাডক্স মানে কি? কি আরেকবার বল।
আপাত বৈপরীত্য। আপাত বৈপরীত্য, বাহ, ভালো 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 বাংলা বলেছে। আপাত বৈপরীত্য হচ্ছে প্যারাডক্স, মানে লজিক্যালি সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। সেলফ কন্ট্রাডিকশন মিনস এক ধরনের বক্তব্যের মধ্যে ইটসেলফ এক ধরনের পরস্পর বিরোধিতা রয়েছে, দ্যাট ইজ প্যারাডক্স। A statement or a statement that runs contrary to one's expectation. So এখানে কি বৈপরীত্য রয়েছে, কি প্যারাডক্স রয়েছে? Its implications for the traditional notions of service and devotion. যে যে ভেরি ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল আইডিয়া অফ সার্ভিস, যে আমি সার্ভিস দেব, আমি ডিভোশন দেব, তার বদলে ঈশ্বর আমাকে কিছু পাইয়ে দেবে, এর মধ্যে যে ওয়েটিং এর যে কনসেপ্টটা, even passive waiting, even passive waiting without any form of overt physical effort holds intrinsic value in the realm of divine service. ডিভাইন সার্ভিসে কেবলমাত্র ঈশ্বরের অ্যাক্টিভলি পূজার্চনা করা নয়, আমি দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরের জন্য, ওয়েট করছি, সেটাও যে একটা ভ্যালু রয়েছে তার কথা এই লাইনটা বলে। এটাই বলতে হবে যে যে ট্র্যাডিশনাল যে আইডিয়া, যেটা বাইনারি তৈরি করে বিটুইন অ্যাকশন অ্যান্ড ইনঅ্যাকশন, তুমি ঈশ্বরের জন্য ইনঅ্যাকশন করলেও নিজের জন্য ইনঅ্যাক্টিভলি দাঁড়িয়ে আছো, মানেও তুমি দাঁড়িয়ে রয়েছো। ফলে ঈশ্বরের সেবা তারাও করে যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে। এই যে আইডিয়াটা, এইটা একটা ট্র্যাডিশনাল নোশন অফ সার্ভিস এবং ডিভোশন থেকে বেরিয়ে যাওয়া আইডিয়া, এটা অন্য রকমের আইডিয়া। এইটার কথা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। বল, কেউ কিছু বলবি? প্যারাডক্স মানে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, a statement that runs against itself, that is paradox. I'm giving you some example of the paradox. Paradox মানে হচ্ছে পরস্পর বিরোধিতা, বা যেটা বললো আপাত বৈপরীত্য, বৈপরীত্য বলে মনে হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে কোনো কিছু থাকতে পারে। এই যে ধরা যাক, না এটা তো ফিলোসফির প্যারাডক্স। ফর এক্সাম্পল, ইউথ ইজ ওয়েস্টেড অন দ্য ইয়াং। ইউথ মানে আমার ধরা যাক যৌবন, এই যৌবন আমি ধরা যাক একটা বিরাট বড় অংশ প্রেম করে কাটালাম। তাহলে কি আমি আমার টাইম দিচ্ছি কাকে? আমি আমার টাইম আমার বাবা মা বা আমার ওল্ডার যারা সদস্য ইন মাই ফ্যামিলি, তাদেরকে না দিয়ে আমি ইয়াংদেরকে দিচ্ছি, তাদের পিছনে ছুটে বেড়াচ্ছি। সো ইউথ ইজ ওয়েস্টেড অন দ্য ইয়াং। তোমার এই যে বিরাট বড় এনার্জি, যেটা তুমি পড়াশোনায় কাজে লাগাতে পারতে, অন্য কিছুতে লাগাতে পারতে, তা না করে তুমি তোমার যৌবন দিচ্ছ যৌবনেই। সো দ্যাট ইজ প্যারাডক্স, যে কিভাবে ইউথ, তোমার যৌবন নষ্ট হচ্ছে অন্য যৌবনের পেছনে দৌড়ে। পরিষ্কার বলো কবিতা, পরিষ্কার? হ্যাঁ, ধরা যাক আর একটা এক্সাম্পল দিচ্ছি প্যারাডক্সের। The only constant is change, বলে না, the change is the only constant. এই পৃথিবীতে একমাত্র অপরিবর্তনশীল জিনিস হচ্ছে সেটাই যেটা পরিবর্তনশীল। পরিবর্তনই জীবনের ধর্ম। অপরিবর্তিত বলে কিছু হয় না। এই যে দুটো শব্দ পাশাপাশি বসে দিলাম, কনস্ট্যান্ট আর চেঞ্জ। দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ। তার মানে যেটা কনস্ট্যান্ট নয়, সেটাও চেঞ্জ। আচ্ছা, ইউ হ্যাভ টু স্পেন্ড মানি টু মেক মানি। তোমার টাকা খরচ করতে, তোমাকে ইনভেস্ট করতে হবে ব্যবসাতে। টাকা করার জন্য তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে। এরকম নয় যে আকাশ থেকে আসবে। তুমি মাছের ব্যবসা করে টাকা কামাবে, তুমি চপের ব্যবসা করবে, সেখানেও তোমাকে ইনভেস্টমেন্ট। ফুড ফেয়ারে করেছিলেন, এক্স্যাক্ট বলে দিয়েছি নীল। ফুড ফেয়ারে ইনভেস্ট করেছি, আমাদের সব থেকে বেশি সেল হয়েছে, সব থেকে বেশি টাকা আমরা পেয়েছি। লস করেছি কিন্তু ইনভেস্ট করেছি বলেই তো টাকাটা খানিকটা এসছে। যারা ইনভেস্ট করেনি তাদের বাবু অন্যান্য অনেক ডিপার্টমেন্ট 4,000 ইনভেস্ট করেছে, 3,000 ইনভেস্ট করেছে, তাদের 3,200 এসছে, তাদের 4,500 এসছে। আমরা ইনভেস্ট করেছি 10,000, আমাদের এসছে 8,500, 8,600। ইনভেস্ট যত বেশি, রিটার্ন অফ মানি তত বেশি। সো উইদাউট ইনভেস্টমেন্ট হয় না।
সো দিস আর সাম অফ দ্য প্যারাডক্স। তুমি যত বেশি ইনভেস্ট করবে টাকাটা কাছাকাছি চলে আসবে, লস হতে পারে টাকাটা কাছাকাছি, কারণ ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি, তুমি কোয়ালিটি অফ প্রোডাক্ট কি দিচ্ছ। বল, পরিষ্কার হয়েছে? বল রে। হ্যাঁ স্যার। বেশ। স্যার। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 5 নম্বরে আসতে পারে। ইনভেস্টিগেট দ্য অ্যালিউশন। ইনভেস্টিগেট, INVESTIGAT, ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট করা মানে অনুসন্ধান করো। দ্য অ্যালিউশন টু দ্য প্যারাবল অফ দ্য ট্যালেন্টস। এটা এরকম ডাইরেক্ট আসতেও পারে, আবার অন্যভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে বলছি। ইনভেস্টিগেট দ্য অ্যালিউশন, ALLUSION, to the parable of the talents, bracket Matthew 25, bracket Matthew 25, and its significance on the poem. পোয়েমের ওপরের সিগনিফিকেন্স, প্যারাবল অফ দ্য ট্যালেন্টের অ্যালিউশন এবং পোয়েমের ওপরের সিগনিফিকেন্স কি। এবং এই কোয়েশ্চেনে কিভাবে আসতে পারে, হাউ ডাজ দ্য বিবলিক্যাল রেফারেন্স এনরিচ, হাউ ডাজ দ্য বিবলিক্যাল রেফারেন্স এনরিচ দ্য থিম্যাটিক এক্সপ্লোরেশন অফ স্টিওয়ার্ডশিপ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। স্টিওয়ার্ডশিপ মানে STWARDSHIP, ন্যস্ত দায়িত্ব। ইয়েস। অর্থাৎ আমি কোন একটা স্টিওয়ার্ড মানে সার্ভেন্ট, চাকর, তার উপর আমি একটা ন্যস্ত দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বটা সে পালন করেছে কি করেনি। এই ম্যাথিউটা বেসিক্যালি কি হয়, এই প্যারাবল অফ দ্য ট্যালেন্টসে ম্যাথিউ 25 আমরা জানি গল্পটা, সেখানে একজন মাস্টার এবং স্লেভ, মাস্টার মানে বেসিক্যালি গড, দায়িত্ব দিয়ে যায় সার্ভেন্টকে বিভিন্ন গিফট দিয়ে, যে সেটাকে তারা যেন কাজে লাগায়। একজন সার্ভেন্ট সেটাকে কাজে না লাগিয়ে রেখে দেয় এবং সেটা কোনো কাজে আসে না এবং সেটা কোনো রিটার্ন করতে পারে না সে টাকাটা সে, এবার এর ফলে সে শাস্তি পায়। এবং এইটাই যেন লেখক বলছেন যে আমার ওপর এটা শাস্তি নয় তো। অ্যাকাউন্টেবিলিটি মানে তোমার রেসপন্সিবিলিটি, সে টাকাটা তোমার মালিককে ফেরত দেওয়া। এইটা কেমন করে এই প্যারাবল অফ দ্য ট্যালেন্টস এর অ্যালিউশন এই পোয়েমে করা হয়েছে এবং এইটা এই পোয়েমে কেমন করে পোয়েট ইউজ করেছেন সেটা বেসিক্যালি বলতে হবে। বলো, পরিষ্কার? হ্যাঁ স্যার। পরিষ্কার। আচ্ছা, এই তো মানে একই প্রশ্ন, আমি আর বলছি না। স্পিকারস ব্লাইন্ডনেস এন্ড ইজ এবিলিটি টু সার্ভিস মেকার, যে কোয়েশ্চেনটা পড়তে পারে সেটা লিখে রাখ। টেকনিক্যাল কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য সনেট স্ট্রাকচার, particularly its quatrains and rhyme scheme আমরা একবার দেখে নেব যে কি রাইম স্কিমে এই এন্টায়ার সনেটটাকে করা হয়েছে। ABBA লিখে রাখতে পারিস, ABBA, CDECD, মানে CDECD, পরিষ্কার। ABBA, CDECDE, এই রাইম স্কিমে গোটা সনেটটাকে লেখা হয়েছে। তো তোরা বেসিক্যালি এই আমার এই জায়গাগুলো দেখে নিবি যে টেকনিক্যাল কোয়েশ্চেন, বেসিক্যালি structurally the sonnet conforms meticulously to the Petrarchan paradigm. Petrarchan sonnet sequence follow করেছে। ABBA, ABBA, CDE, CDE, Shakespearean sonnet sequence নয়, rather Italian sonnet configuration maintain করেছে। এবং 9th নাম্বার লাইন থেকে একটা ভোল্টা হয়েছে, ভোল্টা মানে টার্ন, পাল্টেছে থিমটা। এইটা বেসিক্যালি লিখতে হবে, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে অ্যানালাইজ দ্য সনেট স্ট্রাকচার, পার্টিকুলারলি ইটস কোয়াট্রেন্স। কোয়াট্রেন্স মানে তোরা জানিস 3টে লাইনের বেসিক্যালি অংশকে কোয়াট্রেন বলা হয়।
না, 3টে লাইন নয়, সরি, 4টে চারটে। 4টে লাইনের অংশকে বলা হয় কোয়াড্রেন্ট। সরি। So particularly its quatrains and the rhyme scheme. বেশ, আমরা এবার এইগুলো হচ্ছে 5 নম্বরের কোয়েশ্চেন। এবং 5 নম্বরের কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেন আমি সাজেশন দিচ্ছি না। আমি 2 নম্বরের কোয়েশ্চেন অলরেডি অনেকগুলো দিয়ে রেখেছি তোদেরকে, আমার এই বইতে আছে, একটু দেখে নিবি। বিভিন্ন ভাবে 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। কোন বিবলিক্যাল প্যারাবেলকে অ্যালিউড করা হয়েছে, হুইচ বিবলিক্যাল প্যারাবেল ইজ অ্যালিউডেড টু ইন দ্য পোয়েম and how does it relate to the themes, লিখতে হবে ছোট্ট করে। ম্যাথিউ 25 প্যারাবল অফ দ্য ট্যালেন্টস। আচ্ছা, কোয়েশ্চেন পড়তে পারে যে how does the speaker perceive the relationship between labor and blindness? আচ্ছা, কোয়েশ্চেন পড়তে পারে ফর এক্সাম্পল how the, যেটা বড়তেও পড়েছে, how the poet is using the word patience in the entire poem. আচ্ছা, কোয়েশ্চেন পড়তে পারে আরো কিভাবে বলে দিচ্ছি, এক সেকেন্ড।